আজ আমি আপনাদেরকে ভৌতিক ঘটনা তো শোনাবই, বাট তার আগে একটা ইমেল আমি আপনাদের সামনে পড়ছি। এই ইমেলটা উনি এই দিন ৯-১০ আগে করেছিলেন এবং এই ইমেলটা পাঠানোর পরে উনি এই কদিনের মধ্যেই দুবার আরও ইমেল করেছেন আমাকে রিমাইন্ডার দেওয়ার জন্য, যেন আমি ওনার ইমেলটার রিপ্লাই করি। এবার আমি যখন ইমেলটা প্রথমবার পড়ি, আমি কিন্তু ইমেলটা পড়ার পরে সত্যি বলতে কি ৫ মিনিটের নীরবতা পালন করেছিলাম, এবং সেটা কেন করেছিলাম সেটা আপনারা ইমেলটা যখন শুনবেন আপনারাও বুঝতে পারবেন। এবং তারপরে আমি ভেবেছিলাম যে এই ইমেলটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো না, আমি এই ইমেলটা আপনাদের সামনে রিভিল করব না। কিন্তু উনি এই কদিনের মধ্যেই আমাকে দুবার রিমাইন্ডার পাঠিয়েছেন ইমেলে, যে ম্যাডাম আপনি কেন আমার ইমেলে রিপ্লাই করছেন না, কেন আপনি কিছু বলছেন না, আপনার কিছু জানা থাকলে প্লিজ বলুন, প্লিজ বলুন, এরকম করে উনি দুটো আরও ইমেল করেছেন। তো আমি প্রথমে আজকে ভৌতিক ঘটনা শুরু করার আগে এই ইমেলটা আগে আপনাদের সামনে বলছি, এবং অবশ্যই আমি এই সেগমেন্টে যেহেতু তারা তাদের ব্যক্তিগত কথা শেয়ার করেন সেই জন্য আমি কোনো রকম কোনো নাম রিভিল করছি না। খুব মন দিয়ে কিন্তু আপনারা ইমেলটা শুনুন, এটা কিন্তু একটু স্পেশাল। তো যিনি ইমেলটা পাঠিয়েছেন অবভিয়াসলি তিনি তার নাম লিখেছেন, কোথায় থাকেন সেটাও লিখেছেন, এবং উনি একটি এমএনসি কোম্পানিতে বেশ উচ্চ পদেই চাকরি করেন কলকাতাতে। এবং এটাও উনি জানিয়েছেন যে ওনার নিজস্ব একটি ফ্ল্যাট আছে, ওনার বাবা মায়ের বাড়ি আছে, আর্থিক দিক থেকে উনি যথেষ্ট সচ্ছল। তো আজ থেকে প্রায় ১.৫ বছর আগে, মাত্র আর কি ১.৫ বছর আগে ওনার বিয়ে হয়। তো ভদ্রলোকের বিয়ে হয় এবং বিয়েটা ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, বাট যখন দুই বাড়ি থেকে দেখাশুনো হয় তারপরে আরও ১ বছর পরে ওনাদের বিয়ের ডেট স্থির হয়। এবং যখন দুই বাড়ি থেকে ম্যাট্রিমনি সাইটে আর কি মাধ্যমে আর কি দুই পরিবারের মধ্যে আলাপ হয়, এবং ওই টানা ১ বছর উনি কিন্তু ওনার যিনি ওয়াইফ তার সাথে কথাবার্তা বলেছেন, রেস্তোরাঁয় খেতে গেছেন, টুকটাক এদিক ওদিক ঘুরতে গেছেন, একে অপরকে জেনেছেন, চিনেছেন, প্রচুর ফোনে কথা বলেছেন। এবং তারপরেই যখন দুজনের মনে হয় যে হ্যাঁ আমরা একে অপরের সাথে সারাটা জীবন খুব ভালোভাবেই কাটাতে পারবো, তখনই কিন্তু দুই বাড়ি থেকে বিয়ের সিদ্ধান্ত নেয়। তো আজ থেকে ১.৫ বছর আগে ওনাদের বিয়ে হয়েছিল। এবার বিয়ের পরে উনি ওনার ওয়াইফকে ফরেন ট্রিপে নিয়ে যান ঘোরানোর জন্য, টুকটাক আশেপাশে উইকেন্ডে তো ঘুরতে যেতেনই। এবার একটা প্রবলেম ওনার হয়, যেটা উনি মনে করছেন অ্যাটলিস্ট যেটা বিশাল একটা প্রবলেম, সেটা হচ্ছে ওনার হঠাৎ করেই একটু হেয়ার ফল হওয়া শুরু হয়। এবার বুঝতেই পারছেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হেরিডিটিতেও থাকে হেয়ার ফল হওয়া, মানে আমি ভদ্রলোকের কথা বলছি। তো ছেলেটির আর কি হেয়ার ফল হয়, এবং সামনের দিকে যে খুব ঘন সুন্দর চুল ছিল তো সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। এবার বুঝতেই পারছেন মানুষের শরীর, হরমোনাল চেঞ্জেস আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, আজকাল যা পলিউশন, তো সব কিছু মিলিয়ে এটা তো হতেই পারে। তো ওনার যখন এই টুকটাক হেয়ার ফল হওয়া শুরু হয়, সেটা কিন্তু খুব বেশি নয়, উনি লিখেছেন যে ওনার সামনের দিকে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল, বাট সেটা খুব বেশি বাড়াবাড়ি রকমের নয়। তো সেই দিন থেকে ওনার ওয়াইফ ওনার সাথে, মানে প্রথম যেদিন আর কি ওনার ওয়াইফ দেখে যে হাজব্যান্ডের বেশ কিছুটা সামনের দিকে চুল উঠে যাচ্ছে আঁচড়ানোর সময়, উনি নাকি খুব রেগে যায়। ওনার ওয়াইফ ওনার উপরে খুব রেগে যায় এবং হঠাৎ করেই বলে যে তুমি তোমাকে বিয়ের আগে বলোনি যে তোমার চুলে কোনো প্রবলেম আছে, এতটা হেয়ার ফল হচ্ছে। তো আজকে যে ইমেলটা করেছেন যে ভদ্রলোক, তো সেই ছেলেটি আর কি বলছে যে দেখো আমি নিজেও জানতাম না, কারণ এরকম হেয়ার ফল আমার এর আগে হয়নি, হঠাৎ করেই হেয়ার ফল হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো ওনার ওয়াইফ ওনাকে অনেক কথা বলে যেগুলো বেশ অপমানজনকও ছিল। তো উনি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডাক্তারবাবু বলেন যে দেখুন এটা নর্মাল, ওনাকে একটা খাওয়ার ওষুধ দেয় এবং একটা চুলে আর কি লাগানোর ওষুধ দেয়, এবং বলে যে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, কিছু টেস্টও দেয়, টেস্টের রিপোর্ট নর্মাল আসে, বলে যে এটা হতেই পারে, এটার মধ্যে বিশেষ কিছু নেই, আপনি এই যে ওষুধটা দিয়েছে বলেছে আপনি ৩ মাস খান আর এইভাবে চুলে এই সিরামটা লাগাবেন, একটা মেডিকেটেড শ্যাম্পু দেন, বলেন ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কিন্তু মানে আগে ওনার যেহেতু কিছুটা হেয়ার ফল হয়েছিল, তো সামনের দিকে যতটা ঘন চুল ছিল ওনার ততটা চুল ছিল, মানে বর্তমানে নেই আর কি। তো এইখান থেকেই নাকি ওনার স্ত্রী, যে ওনাকে নাকি প্রচণ্ড ভালোবাসতো, তার নাকি হঠাৎই
মানে সেই মেয়েটি নাকি যখন বুঝতে পারে যে তার স্বামীর হেয়ার ফল হচ্ছে, তার নাকি ভালোবাসায় টান পড়ে যায়, এবং সেই থেকেই কিন্তু ওনার ওয়াইফ ওনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এবং উনি যেটা ইমেলে লিখেছেন যে ওনার স্ত্রী নাকি ওনাকে চোখে হারাতো, ওনাকে অফিসেও 5-6 বার ফোন করতো, মেসেজ করতো, সে নাকি হেয়ার ফল হয়ে যাওয়া ব্যাপারটাকে একদম মেনে নিতে পারছিল না। তো সেখান থেকে ওদের নাকি আস্তে আস্তে সম্পর্কের অবনতি হয়। এবং যখন ওনারা মানে দুই পরিবার থেকে যখন দেখাশুনো হয়, তারপরে তো ওনারা ওই 1টা বছর সময় নিয়েছিল। তো এই 1টা বছরে একে অপরের সাথে অনেক ঘোরাঘুরি করেছে, খাওয়া দাওয়া করেছে, একসাথে ঘুরেছে, ফোনে কথা বলেছে, সামনাসামনি দেখা হয়ে কথা বলেছে। তো তাতে ওনার মনে হয়েছে যে এই মেয়েটা ওনাকে প্রচণ্ড ভালোবাসে, এবং সেই জন্যই ওরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এবং উনি জানিয়েছেন উনিও ওনার স্ত্রীকে ভীষণ রকমের ভালোবাসে। তো ওই ওষুধটা খাওয়ার পরে ওনার আর ফার্দার হেয়ার ফল সেভাবে হয়নি, কিন্তু সামনের দিকে ওনার চুলগুলো একটু একটু সামান্য কমে গেছিলো, সেইটা কিন্তু আর পুরোপুরি ঠিক হচ্ছে না। এবার সেটা নিয়েও কিন্তু ওনার ওয়াইফ ওনাকে কথা শোনাতে থাকে যে তোমার আর ফার্দার হেয়ার ফল হচ্ছে না ঠিকই, কিন্তু তোমার সামনের দিকে চুলটা কীরকম দেখতে লাগছে, আমি তো তোমাকে এইভাবে দেখে ভালোবাসিনি, আমি তোমার মুখশ্রীটা সুন্দর লাগতো, সেই জন্য আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি এটা আমার সাথে চিটিং করেছো। আজকে তোমার হেয়ার ফল হচ্ছে, কালকে তোমার অন্য কোনো সমস্যা হবে, সেটাও কি আমাকে মেনে নিতে হবে? এই সমস্ত মানে অজুহাত দেখিয়ে, এগুলোকে আমি অজুহাতই বলবো, তো ওনার স্ত্রী নাকি প্রচণ্ড কান্নাকাটি করতে করতে নাকি বাপের বাড়ি চলে যায়। তো তারপরে উনি একটা অ্যাস্থেটিক ক্লিনিকে যায়, এবং সেখানে গিয়ে উনি বলেন যে আমার চুলটাকে কি আগের মতো এরকম করে দেওয়া সম্ভব? তো তারা বলে হ্যাঁ, করে দেওয়া সম্ভব। এবার তিনি মানে ওনার যে খুব একটা চুল উঠে গেছিলো সামনের দিকে, সেটা একেবারেই নয়, শুধু চুলের গোছটা কমে গেছিলো, যেটা মেয়েদের ক্ষেত্রে তো ভীষণই কমন। মানে আপনারা সকলেই জানেন যে মেয়েদের ক্ষেত্রে যেহেতু বাচ্চা হওয়ার আগেও ইভেন অনেক হরমোনাল চেঞ্জেসের আসে মানুষ, মানে মেয়েদের বিভিন্ন স্টেজে লাইফে, তো মেয়েদের ক্ষেত্রেও তো এটা খুবই কমন। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে তো ভীষণভাবে হেয়ার ফল হয়ই। জানি না এটা ওনার ওয়াইফের কাছে এতটা ডিপ্রেসিং, এতটা শকিং কী করে হয়ে গেল। যাই হোক, সে প্রসঙ্গে আমি পরে আসছি। তো উনি যেটা জানিয়েছেন যে ওনার স্ত্রী নাকি প্রচণ্ড দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে একদম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নাকি বাড়ি ছেড়ে দিয়েছিল। তো উনি অ্যাস্থেটিক ক্লিনিকে যান, গিয়ে চুলটা আগের মতো আবার ট্রিটমেন্ট নিয়ে, বেশ তাতে অনেক টাকাই ওনার খরচা হয়। শহরের একটা বেশ নামকরা জায়গা থেকে উনি এই ট্রিটমেন্টটা নেন। তারপরে উনি ওনার স্ত্রীকে তার বাপের বাড়িতে আনতে যায়। এবার বাপের বাড়িতে যখন ওনার হাজব্যান্ড আনতে গেছে, তখন ওনার ওয়াইফ ওনাকে দেখে, মানে উনি ভেবেছিলেন যে ওনার ওয়াইফ ওনাকে দেখে খুব খুশি হবে, আগের মতো ওনার মুখটা লাগছে, চুলের গোছটা আরও বেশি, মানে ওই যেহেতু অ্যাস্থেটিক ক্লিনিকে উনি গেছিলেন, সেখানে ট্রিটমেন্ট করে ওনার চুলটা আগে যেরকম ছিল তার থেকেও ভালো হয়েছে। তো সেটা দেখে না ওনার ওয়াইফ কিন্তু আদতে খুশি হয় না, এবং সে হঠাৎ করেই ওনাকে বলে যে দেখো, তুমি তো ক্লিনিকে গিয়ে নকল করে চুলটা করেছো, কাল হয়তো তোমার অন্য কোনো সমস্যা হবে, কারণ এই যে তোমার চুল পড়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই তোমার শরীরের ভিতরে কোনো প্রবলেম আছে, সেই জন্যই এটা হচ্ছে। তারা কাজ করো, তুমি ফুল বডি একটা চেক আপ করে নাও, তারপরে তুমি আমার সাথে আবার যোগাযোগ করো। এবং এই ছেলেটি ওনার ওয়াইফের কথা শুনে সেটাও করে, পুরো ফুল বডি চেক আপ করে। মানে সেও ভয় পেয়ে যায় যে আরে সত্যিই তো আমার শরীরে কোনো অসুবিধে হলো না তো। এবং ফুল বডি যখন চেক আপ করে, তখন ওই 2-1টা সাধারণ প্যারামিটার, যেগুলো ধরুন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একটু কম বেশি এদিক ওদিক হয়ই, সেটা ছাড়া বাকি ওনার শরীরে কোথাও কোনো সমস্যা নেই। মানে বাকি সব রিপোর্টই নর্মাল বলা যেতে পারে। আর 2-1টা যে মানে কোলেস্টেরল লেভেলটা একটু সামান্য বেশি এসেছিলো, মানে জাস্ট বর্ডার লাইনে এসছে, আর একটা কিছু একটা উনি মেনশন করেছেন, সেটা যেটা একেবারেই কোনো প্রবলেম নয়, এবং তার জন্য ওষুধও খাওয়ার দরকার নেই। এবার এই রিপোর্টটা নিয়ে যখন উনি ওনার ওয়াইফের কাছে যায়, ওনার ওয়াইফ ওনাকে বলে যে না, তুমি আমাকে ঠকিয়েছো, তোমার নিশ্চয়ই চুলের সমস্যা আগেই ছিল, তুমি আমাকে বলোনি, বিয়ের পরে বিষয়টা ধরা পড়েছে, আমি আর তোমার সাথে সংসার করব না। এবার যখন ওনারা একে অপরকে পছন্দ করেছিল, তো সেই সময় এই ছেলেটি তার তখনও তো ওয়াইফ হয়নি, তো তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কি কাউকে পছন্দ ছিল, বা তোমার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা এরকম কি কিছু এসেছে? তো তখন নাকি ওনার ওয়াইফ বলেছিল যে ওনার ওয়াইফ যখন কলেজে পড়তো, সেই সময় নাকি একটা ছেলেকে ওনার খুব ভালো লাগতো, তার স্ত্রীর, কিন্তু সেটা আর কি সম্পর্ক অবধিও করায়নি, সেটা আর কি মানে কোনো সিরিয়াস ব্যাপার ছিল না, জাস্ট এটুকুই বলেছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ছেলেটির ওয়াইফ হচ্ছেন একজন মেকআপ আর্টিস্ট,
এবং তার অবভিয়াসলি ফেসবুকে পেজ আছে, সে বিভিন্ন জায়গায় যায়, ক্লায়েন্টকে সুন্দর করে সাজায়। এবার এই ছেলেটি বুঝতে পারছে যে ওর ওয়াইফ ওকে কিন্তু মানে অ্যাভয়েড করছে, মানে যখনই আনতে যাচ্ছে তখনই আসতে চাইছে না, বিভিন্ন রকমের কথা বলছে। আর ওই চুল পড়ে যাওয়া নিয়ে তো বিভিন্ন সময় নানান রকমের কথা বলছে, যা মনে আসছে তাই বলে যাচ্ছে। এবং মানে মাঝখানে 2-3 দিনের জন্য ওনার ওয়াইফ আসেও ওনার বাড়িতে, বাট সে 3-4 দিন থেকে আবার চলে যায়। সে বলে যে না আমার কাজ আছে, আমাকে কাজের জন্য যেতে হবে, আমার অমুক জায়গায় ক্লায়েন্ট আছে, এরকম বলে চলে যায়। এবং রিসেন্ট উনি জানতে পেরেছে যে ওনার ওয়াইফের সাথে ওনার ওয়াইফের যে কলেজে পড়াকালীন একটি ছেলেকে যে ভালো লাগতো, সেই ছেলেটির একটা সম্পর্ক আছে। এবং এটাও উনি শুনেছেন, যদিও এটা উনি লিখেছেন যে উনি এটা বিশ্বাস করেন না। সেটা হচ্ছে যে যেটা উনি শুনেছেন যে এই ওনাদের যে 1.5 বছরের যে বৈবাহিক জীবন, সেই বিবাহিত থাকা অবস্থাতেও কিন্তু ওই ছেলেটির সাথে ওনার স্ত্রীর রীতিমতো যোগাযোগ ছিল। যদিও উনি লিখেছেন যে এটা উনি বিশ্বাস করছেন না, কারণ ওনার স্ত্রী ওনাকে নাকি প্রচণ্ড ভালোবাসতো, সেটা উনি বুঝতেনও। এবার ঘটনা হচ্ছে যে ওনার স্ত্রীর সাথে যখন উনি এটা নিয়ে সরাসরি কথা বলতে যায়, তখন ওনার স্ত্রী বলেন যে দেখো আমার তোমাকে আর পছন্দ না, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তোমার চুল পড়ার একটা সমস্যা আছে, তুমি 2 দিন পরে পুরো টাক হয়ে যাবে এবং তারপরে তুমি এরকম উইগ পরে ঘুরবে, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। আর যখন ছেলেটি জিজ্ঞেস করেছে যে আমি তো শুনতে পাচ্ছি যে তুমি তোমার সেই কলেজে যে ছেলেটির সাথে তোমার একটা বন্ধুত্ব ছিল, তুমি তাকে ভালো লাগতো, তুমি তার সাথে সম্পর্কে রয়েছো, তখন নাকি তার স্ত্রী একটা তাকে অদ্ভুত কথা বলে। ওনাকে বলে যে না আমি ওর সাথে কোনো সম্পর্কতে নেই, তুমি আমাকে এত বড় ঠকিয়েছো, এত বড় প্রতারণা করেছো, আমি জাস্ট আমার মনটা ভালো রাখার জন্য আমি ওর সাথে একটু কথা বলি, ওর সাথে হয়তো আমি একটু এদিক ওদিক ঘুরতে যাই, আমি ওর সাথে প্রেমও করি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক আলাদা নেই, জাস্ট আমি একটুখানি আমার নিজের মনটা হালকা করার জন্য আমি ওর সাথে মিশি। আর তুমি আমাকে এত বড় প্রতারণা করেছো, ঠকিয়েছো, আমি যদি কারোর সাথে একটা সম্পর্কে থাকিও তাতে তোমার তো আমাকে কিছু বলার নেই, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। তো এই ডিভোর্সের কথাটা শুনে যিনি আর কি ইমেলটা করেছিল, সেই ছেলেটি প্রচণ্ড দুঃখ পায় এবং ওর খুব অবাক লাগে যে যেই মেয়েটি ওকে এত ভালোবাসতো, বিয়ের পরে 7-8 মাস 9 মাস তো মানে ভীষণ ভালো কেটেছে ওদের, বাট সেই মেয়েটা হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে যাবে সেটা উনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবং ওনার স্ত্রীকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক ঘুরবে ফিরবে, জীবনে যেরকম প্রতিটি মানুষেরই থাকে, জীবন নিয়ে একটা আশা আকাঙ্ক্ষা ছেলেটিরও ছিল। তো উনি না ভাবতে পারছেন না যে ওনার ওয়াইফ ওনার সাথে আর থাকতে চায় না। তাও মানে শুরুটা হয়েছে শুধুমাত্র ওনার একটু হেয়ার ফল নিয়ে, মানে ওনার টাক হয়ে গেছে, সামনের দিকের পুরো চুল উঠে গেছে, সেরকমও কিন্তু নয়। তো উনি অনেকভাবে ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওনার স্ত্রী কোনোভাবেই রাজি নয়। এদিকে উনি কিন্তু ওনার স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব পালন করে, মানে ওনার স্ত্রীকে উনি বিয়ের পর থেকে মানে হয়তো কোথাও যদিও ওনার স্ত্রী রোজগার করেন, বাট স্টিল উনি কোনো কিছু পছন্দ হলে কিনে দেওয়া, বা কোথাও হয়তো যাবে, যাতায়াতের টাকা পয়সা হাতে আছে কিনা, সেই জন্য সব কিছু মিলিয়ে উনি 4-5 হাজার টাকা করে প্রত্যেক মাসেই ওনার স্ত্রীকে বিয়ের পর থেকেই দিতেন। তো সেটা কিন্তু উনি আজও দিয়ে যান এবং উনি কোনোভাবেই ডিভোর্সটা চাইছেন না। এবং শুধু তাই নয়, ওনার স্ত্রী কিন্তু সমস্ত গয়নাগাটি মাঝখানে এসে গয়নাগাটি সব কিছু নিয়ে চলে গেছে, মানে এই ছেলেটির বাড়ি থেকে যা যা দিয়েছে সব নিয়ে চলে গেছে। এবং যখন ডিভোর্সের কথা বলছে মেয়েটা, তখন কিন্তু মেয়েটি ওই জিনিসগুলো ফেরত দেওয়ার কথাও আবার বলছে না, এবং ছেলেটিও কিন্তু মানে ডিভোর্স যেহেতু চাইছে না তাই ও জিনিসগুলো ফেরত চাইছে না। এবং মানে উনি বলছেন যে আমি এগুলো বিশ্বাস করছি না, কিন্তু অনেকে আমাকে ছবি পাঠাচ্ছে, এবং যেহেতু মেয়েটি মেকআপ আর্টিস্ট, ওর একটা ফেসবুক পেজ আছে, যে ওই ছেলেটির বাইকে করেই ও ক্লায়েন্টকে সাজাতে যাচ্ছে, মানে এরকমও ভিডিও নিজে চোখে দেখেছে, বাট ও সেটাকে বিশ্বাস করতে পারছে না। তো অলরেডি উনি জানিয়েছে যে উনি একটা উকিলের দ্বারস্থ হয়েছেন, মানে উকিলের দ্বারস্থ এই কারণে হয়েছেন যাতে মধ্যস্থতা করা যায়, মানে উনি কিন্তু ডিভোর্সটা চাইছেই না, উনি ওনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে। এবং উনি এটাও লিখেছেন ইমেলে যে রোজ রাতের বেলা ওনার 2 চোখের পাতা ভিজে আসে, কারণ উনি যেভাবেই হোক উনি ওনার স্ত্রীকে ওনার জীবনে চায়, ঠিক সেইভাবে যেভাবে বিয়ের পরে 7-8 মাস ওনারা কাটিয়েছিলেন সেভাবেই। তো ওনার যে উকিল, সেই উকিল সেভাবে কিছুই করতে পারছে না, সেখানেও একটা ওনার টাকা পয়সা খরচা হয়েছে। তারপরে উনি দুজনের কাছে দুটো মানুষের থেকে আর কি জেনে ঠাকুর বাড়ি গেছেন,
সেখানে উনি টাকা দিয়ে এক জায়গায় যোগ্য করেছেন, আর এক জায়গায় একটা উনি কাজ করিয়েছেন যাতে ওনার স্ত্রী ওনার কাছে চলে আসে, একটা বশীকরণ করিয়েছিলেন, বাট সেটাতেও কোনো ফল হয়নি, মানে জাস্ট কিছুই হয়নি। তো উনি আমাদের ইমেল আইডিতে ইমেল করে জানিয়েছেন যে ম্যাডাম আপনি তো অনেক ধরনের ঘটনা বলেন, তা আপনার কি কোনো মন্ত্র বা কোনো মানুষকে চেনা আছে যে আমাকে হেল্প করতে পারে? আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার স্ত্রী আমার কাছে যেভাবে আমরা বিবাহিত জীবনটা শুরু করেছিলাম সেভাবেই আমি ওর সাথেই থাকতে চাই, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি রোজ কাঁদছি, আমার অফিসের কাজ হ্যাম্পার হচ্ছে, আমি ঠিকমতো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, ফ্যামিলির কারোর সাথে আমি ঠিকমতো কথা বলতে পারি না, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে পারি না, আমি আমার জীবনটা আগের মতো চাই। তো আমার কাছে যখন এই ইমেলটা আসে আমি ভেবেছিলাম যে মানে ওনাকে নাকি ওনার উকিলবাবু বুঝিয়েছে যে দেখো মানে ব্যাপারটা যদি তুমি এখন ঠিকঠাকভাবে ডিভোর্সটা না দাও পরে কিন্তু এই মেয়েটির দিক থেকে অনেক ভুলভাল অ্যালিগেশন আসতে পারে, অনেক মিথ্যে অভিযোগও তোমার বিরুদ্ধে করতে পারে, তুমি যখন সে চাইছে না তাহলে তুমি ডিভোর্সটা দিয়েই দাও। বাট ইনি বলেছেন যে আমি কোনো মতেই ডিভোর্স দিতে চাই না, আমি ওকেই চাই আমার জীবনে। তো আমি যখন এই ইমেলটা পাই আমি ভেবেছিলাম যে ঠিক আছে, মানে আমি পড়ে না সত্যিই 5 মিনিটের জন্য আমি নীরবতা সত্যিই পালন করেছি, যে আমি ভাবছি যে একটা মানুষ কি করে মানে কি বলবো, এগুলো মেয়েরাও এখনকার দিনে করে না। কেউ যখন চাইছে না, পরিষ্কার বুঝতে পারছে যে সে চাইছে না, সে মুখে বলছে, ইভেন অলরেডি সে আরেকজনের সাথে রিলেশনশিপে রয়েছে, তারপরেও মানে উনি চাইছেন যাতে ওনার সংসারটা ভেঙে না যায়। আমি ওনাকে অবশ্যই খারাপ বলছি না, ওনাকে দুর্বলও বলছি না, কিন্তু সত্যিই কি জোর করে কাউকে মানে টেনে হিচড়ে জোর করে কি সংসার করানো যায়? আর যে মানুষটা মানে জাস্ট সামান্য একটু হেয়ার ফল হওয়ার জন্য এত বড় একটা সিন করতে পারে, সে তাকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে বাকি যে জীবন, মানে প্রতিটি মানুষের জীবনেই কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে, কখনো ভালো চলে, কখনো একটু ডাউন চলে, কখনো আবার কিছু এমন সিচুয়েশান আসে যেখানে স্বামী স্ত্রী দুজনকে একসাথে সেই প্রবলেমটাকে সলভ করতে হয়। তো এইরকম সিচুয়েশানে তো এই মানুষগুলো আপনার পাশেই থাকবে না। যারা এরকম মানুষ হয় তারা তো প্রচণ্ড স্বার্থান্বেষী না, তারা তো এরকম কঠিন সিচুয়েশানে তারা তো হাজব্যান্ড বা ওয়াইফকে সাপোর্টই করবে না। তো আমি সেই জন্য ভেবেছিলাম যে আমি ইগনোর করব, কিন্তু উনি আবার আমাকে দুবার রিমাইন্ডার মেল পাঠিয়েছেন যে কেন আমি এই ঘটনাটা নিয়ে কিছু বলছি না। তো দেখুন, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, উনি আপনাকে চাইছেন না। এবং আমার যেটা মানে ইমেলটা পড়ে মনে হলো, এবং আপনি নিজেও লিখেছেন যে আপনাকে কয়েকজন বলেছে যে এই ছেলেটির সাথে আপনার স্ত্রীর আগেও যোগাযোগ ছিল যতদিন আপনাদের বিবাহিত সম্পর্ক ছিল, তার মানে হতেই পারে যে পুরোটা প্রি প্ল্যান্ড, আর আপনার এই হেয়ার ফলটা এটা জাস্ট একটা অজুহাত হিসেবে আপনার স্ত্রী ব্যবহার করেছে যাতে আপনি আপনার দিক থেকে কোনো কিছু বলার না থাকতে পারে। কারণ এটা কোনো অজুহাত হতেই পারে না, মানুষের জীবনে না এর থেকেও অনেক অনেক বড় বিপদ আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে, অনেক এমন সিচুয়েশান আসতে পারে যেখানে স্বামী স্ত্রী দুজনকে একজোট হয়ে খুব শক্ত খুঁটির মতো একটা প্রবলেম এলে তাকে মোকাবেলা করতে হয়। তো আপনি এমন একটা মানুষকে আপনার জীবনে ফিরে পাওয়ার জন্য কান্নাকাটি করছেন, যে মানুষটা কোনোভাবে সেই যোগ্যতা রাখেই না, তার হয় তার যেখানে অন্য একজনের সাথে অলরেডি অ্যাফেয়ার ছিল এবং আপনার নাকি শুধুমাত্র একটু হেয়ার ফল হয়েছে বলে সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সে ভবিষ্যতেও যে এরকম, যদি আপনি ধরে নিন যে কোনোভাবে সে আপনার জীবনে ফিরে এলো, আপনি কোনো না কোনোভাবে হাতে পায়ে ধরে ফিরিয়ে আনলেন, আবার যে একই ঘটনা ঘটবে না সেটা কে গ্যারেন্টি দেবে বলুন? আর মানে আমি বলছি না, বাট যাদের ধরুন আপনাদের আশেপাশে, যাদের ধরুন 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের এই 10-15 বছরের বিবাহিত জীবনে তারা কীরকম সিচুয়েশানের মধ্য দিয়ে গেছে। এবং একটা ম্যারেজ তখনই সাকসেসফুল হয়, এটা আমি মনে করি, যখন স্বামী এবং স্ত্রী উভয়কে সম্মান করে, ভালোবাসে এবং দুজনেই দুজনের জন্য ভাবে, দুজনেই দুজনের জন্য করে, তবেই কিন্তু একটা বিয়ে সাকসেসফুল হয়। কিন্তু এখানে আপনি একাই করে যাবেন, আপনি একাই স্যাক্রিফাইস করবেন, আপনি কান্নাকাটি করছেন এমন একটা মানুষের জন্য যে আগাগোড়া একজন স্বার্থপর মানুষ, এবং সে জেনে বুঝেই কিন্তু এই কাজগুলো আপনার সাথে করেছে। আর যারা এই ধরনের মানসিকতা রাখে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, দেখুন বিয়েটা তো কোনো ব্যবসা নয় যে আপনি কিছুদিন একটা বিয়ে করলেন, তারপর এখন এটা ভীষণভাবে দেখা যাচ্ছে যে একটা বড় অঙ্কের বিয়ের পরে ডিভোর্স চেয়ে একটা বড় অঙ্কের টাকা প্রত্যেক মাসে তার থেকে আপনি আদায় করবেন, এটা কোনো জীবন নয়। এবং মেয়েদেরও উচিত মানে বিয়ের আগে যত খুশি ভেবে নিন যে আপনি তাকে বিয়ে করবেন কি করবেন না, কিন্তু বিয়ে একটা অত্যন্ত পবিত্র সম্পর্ক, এটাকে একটা মানে কি বলবো, একটা সাইড হ্যাসেলের মতো, একটা রোজগার করার একটা
পন্থা বানিয়ে কিছুদিন বিয়ের একটা সম্পর্ক থাকবে, তারপরে হঠাৎ করে একদিন মনে হবে যে না আমি তো এর সাথে থাকতে পারবো না, তার থেকে ডিভোর্স দিতে হবে, টাকা আদায় করতে হবে, এরকম নিম্নরুচির কাজ করে মেয়েরাও যেন নিজেদেরকে আর মানে নিজেরাই নিজেদের সম্মানকে যেন না নামায়। আর একটা মানুষের জন্য আর একটা মানুষ যদি না করে, একটা স্বামী স্ত্রীর জন্য করবে, স্ত্রী স্বামীর জন্য করবে, এটাই স্বাভাবিক। আর এটা কোনো রিজনই না যে সামান্য একটু হেয়ার ফল হয়েছে। মানুষের জীবনে কত কত বড় সিচুয়েশান আসতে পারে। হতে পারে মেয়েটির হয়তো দুদিন পরে কোনো সমস্যা হলো এবং সেটা এর থেকেও অনেক গভীর সমস্যা, তখন সে যার সাথে এখন আছে সে যদি তাকে ছেড়ে চলে যায়, তখন বিষয়টা কীরকম হবে। আর দেখুন, আজকে কেউ খুব সুস্থ সবল আছে বলে কালকেও যে থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তাই মন মানসিকতাটাকে না একটু 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 উন্নত করতে হবে। এবং এই যে এই কমিটমেন্ট ব্যাপারটা হচ্ছে বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যারা কমিটমেন্ট করতে পারে না, যারা সম্পর্কে লয়্যালটি রাখতে পারে না, তাদের সম্পর্কে কখনো আসা উচিত না। বিয়ে সম্পর্কটা ভীষণ পবিত্র। তাই আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি এটা আপনি যেহেতু আমার থেকে জানতে চেয়েছেন, তাই আমি আপনাকে এটুকুই বলবো, যে আপনাকে চায় না, যে আপনাকে এতটা অপমান করেছে এবং আপনাদের বিবাহিত জীবন চলাকালীনও যে একটা অন্য সম্পর্কে ছিল, সামান্য একটা কারণের জন্য আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে নানান উল্টোপাল্টা কথা বলেছে, তাকে জীবনে ফেরত চাওয়ার জন্য এত কান্নাকাটি করার আপনার সত্যিই কোনো দরকার নেই। আপনাকেও আপনার উকিল যেভাবে বলেছে আপনি সেভাবেই চলুন, এটাই মনে হয় আপনার জন্য বেস্ট হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি একজন ভালো মনের মানুষ, আপনার সাথে নিশ্চয়ই ভগবান ভালো কিছু করবেন, হয়তো ভালো কিছু আপনার জন্য ভেবেও রেখেছেন, আপনি শুধু সুযোগটা একটু দিন। যাই হোক, আপনাদেরও যদি এই ঘটনাটা সম্পর্কে কিছু বলার থাকে, ইমেলটা শুনে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই ইমেলটা আমি আজকে বললাম। এবারে চলে যাব আজকের মূল ভৌতিক ঘটনায়। এবং আজকের এই ভৌতিক ঘটনা যেটা আপনারা এখন শুনবে, সেটা কিন্তু সত্যি প্রচণ্ড ভয়ের একটা ঘটনা। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনুন এবং ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে ঘটনাটা একটু শেয়ার করে দেবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেল ঘটনা মন দিয়ে শুনছেন। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, আমি তো আজকে একটা ইমেল প্রথমে বললাম, এবারে আমি শুরু করছি আজকের মূল ঘটনা। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে হৈমন্তী লিখে পাঠিয়েছে এবং এই ঘটনাটা ওর নিজের সাথে ঘটেছে এবং সেটাও কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। ঘটনাটা ঘটেছে ওর সাথে 2018-19 এই সময়তে। তো ও প্রথমেই জানিয়েছে ও ভূত ভগবান চ্যানেলের ভীষণ ফ্যান, ও প্রত্যেকটা ঘটনা শোনে এবং ওর খুব ভালো লাগে। তো সেই জন্য ও কিছুটা সময় বার করে, এখনও ভীষণ ব্যস্ত একটা চাকরি করে, তো তাও সময় বার করে ও আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছে। তো ও রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। হৈমন্তীর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বর্ধমানে এবং ওর ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে ও যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনো করবে। এবার ওর বাড়িটা বর্ধমানের একটু রুরাল জায়গায়, তো রোজ বর্ধমান থেকে যাদবপুর যাতায়াত করাটা একটু প্রবলেমেটিক, কারণ অনেকটাই ডিস্টেন্স, আর যেহেতু পড়াশুনোরও একটা চাপ থাকে, তো সেই জন্য ও ঠিক করে যে ও কলকাতাতেই থেকে পড়াশুনো করবে। এবং ওখানে ও প্রথমে হস্টেলের চেষ্টা করে, বাট সেটা ও কোনোভাবে পায় না। তো সেই জন্য ও ভাবলো যে ঠিক আছে, আমি তাহলে কোথাও যদি পেইং গেস্ট হিসেবে থাকা যায় তাহলে সেটাই বেশ বেটার হবে। যাই হোক, তো প্রথমে ও বিজয়গড়ে একজনের সাথে, একজন ওয়ার্কিং লেডি ছিল, তার সাথে রুম শেয়ার করে একটা পেইং গেস্ট হিসেবে একটা বাড়িতে থাকতো। কিন্তু ও যেহেতু ওর সাথে আরেকজন ছিলেন, তো তিনি খুব ভালো ছিলেন, তিনি চাকরি করতেন এবং ওর থেকে তখন তার বয়স অনেকটাই বেশি, অনেকটাই সিনিয়র ছিল। তো ওই ভদ্রমহিলা যিনি ছিলেন, তো সেই বেশি টাকাটা দিত, ও একটু কম টাকা দিত, কারণ বড় দুটো ঘর অ্যাটাচ মতো ছিল, বাড়ির ডিজাইনটা এরকম ছিল যে একটা ঘরের ভিতর দিয়ে আর একটা ঘরে যেতে হয়। তো যেহেতু বড় ঘরটায় ওই ওয়ার্কিং লেডি যিনি ছিলেন তিনি থাকতেন, তার আবার মিটিং ফিটিং থাকতো, তো সেই জন্য উনি বড় ঘরটা ইউজ করতেন, আর ওটার সাথে লাগোয়া যে ছোট ঘরটা ছিল সেই ঘরটায় হৈমন্তী থাকতো। তো ওই ভদ্রমহিলা ভীষণ ভালো ছিলেন, খুব হেল্প করতেন, অনেক সময় খাবার নিয়ে আসতে দুজনের জন্যই, খুব ভালো ছিল। কিন্তু 1 বছর পরে ওই ভদ্রমহিলার
মানে যিনি ওয়ার্কিং ছিলেন, তো তার জব লোকেশন চেঞ্জ হয়ে যায়। তো সে তখন পুনে চলে যায়। এবার ওই যে 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 আর কি ল্যান্ডলর্ড ছিল, সে তখন বলল যে তোমাকে যদি নিতে হয় তাহলে পুরো টাকাটাই দিতে হবে, না হলে আমি এখন এমনি নর্মাল কোনো ফ্যামিলিকে ভাড়া দিয়ে দেবো, আমি পেইং গেস্ট রাখবো না তাহলে। এবার ওর তো সমস্যা, কারণ ও স্টুডেন্ট, ওর পক্ষে অতটা টাকা দেওয়া সম্ভব নয়, আর ওর একটা ঘর হলেই চলে যাবে, তো অত দুটো ঘর নিয়ে কী বা করবে। তো সেই জন্য ও অন্য অপশান দেখা শুরু করলো। এবার সেই করতে করতে ও যাদবপুরেই ইউনিভার্সিটি থেকে ওর খুব একটা বিশাল ডিস্টেন্স নয়, অটোতে সামান্য একটুখানি গেলেই হবে, তো একটা বাড়ির সন্ধান পেল। মানে সেই বাড়িটা একজন মানে ও যেহেতু একা একটা মেয়ে, তো ওর বাড়ি খোঁজার আগে ও বেশ কিছু সেফটি প্রিকশনস নিয়ে থাকে, কারণ বাড়িতে কে কে থাকে, কোনো উল্টোপাল্টা ছেলে ফেলে আছে কি না, তো এগুলো ওর বাবা মা সব দেখে শুনে তো ওদের একটা বাড়ি পছন্দ হয়। বাট প্রবলেম হচ্ছে যে মানে ওটা পেইং গেস্ট হিসেবে হবে না, মানে ল্যান্ডলর্ড ওকে খাবার দেবে না, কিন্তু যে ল্যান্ডলর্ড ছিল সে খুব ভালো আর কি, মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের 2 মেয়ে 1 ছেলে, মেয়ে দুটো বড় বড় আর ছেলেটা অনেকটাই ছোট। তো একটা বেশ মানে একটা ফ্যামিলি, একটা হোমলি এনভায়রনমেন্ট। তো তাদের বাড়িটা বিশেষ বড় নয়। এবার যে আর কি ফ্যামিলির যে লোকটা ছিল তার একটা ব্যবসা ছিল, তো ওদের হচ্ছে দোতলা বাড়ি, নিচে 2টো ঘর, ওপরে 2টো ঘর। তো নিচে যে 2টো ঘর ছিল তার মধ্যে একটা ঘরে মানে ওরা ব্যবসার জিনিসপত্র রাখতো, আর অন্য ঘরটা ওরা ভাড়া দেবে। এবার সব রকমের ক্রাইটেরিয়া ম্যাচ করে ওদের এই বাড়িটাই ঠিক বলে মনে হলো। আর খাবার দাবারের জন্য ওই যাদবপুরে বেশ কিছু টিফিন সার্ভিস আছে, কিছু হোম ডেলিভারির ব্যবস্থা আছে। তো ওরা ভাবলো যে ঠিক আছে, ও তখন ভাবলো যে আমি ওখান থেকে খাবার আনিয়ে নেব আর এই বাড়িটাতেই থাকবো, কারণ ওদের ব্যবহার খুব ভালো। ওনার যে ছোটো মেয়েটা সে মোটামুটি ওরই বয়সী, তো ওর বেশ ঠিকঠাকই লাগে। এবার ও ওখানে থাকা শুরু করলো। এবার মানে যেহেতু ওর বাবা মাও বর্ধমান থেকে এসেছিলো, ওরা বাড়ি ফাড়ি খুঁজছিল, তো ওরা 2 দিনের মধ্যেই বাড়িটা খুঁজে পায়, এবং 2 দিনের মধ্যেই বাড়ি খুঁজে পায়, ওদের ঠিকঠাক লাগে, ভালো লাগে, ওদের সাথে কথা বলে এবং ফাইনাল করে নেয়। এবং সেই সপ্তাহেরই রবিবার ও শিফট করে যায়, ওই বাড়িতে শিফট করে যায়। এই অবধি ব্যাপারটা কিন্তু একদম নর্মাল ছিল। এবার ওই বাড়িতে ও যেদিন ঢুকলো সেদিন খুব মানে ভালো ব্যবহার করেছে, মানে স্বামী স্ত্রী, বললাম যে ওই 2 মেয়ে 1 ছেলে, খুবই সব কিছু খুব নর্মাল ছিল। তো পরের দিন আর কি, আর ও সেদিন তো প্রচণ্ড টায়ার্ড ছিল, যেহেতু শিফটিং করেছে, বইপত্র জিনিসপত্র যা যা ছিল সব কিছু গুছিয়ে রাখা, কারণ ওর বাবা মা মানে দুপুরের মধ্যে আর কি বেরিয়ে যায়, যেহেতু বর্ধমান অবধি পৌঁছতে হবে, তো বাকি পুরো কাজটাই কিন্তু ওকে একাই করতে হয়। এবার ও সেটা করেছে, তো সেই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়েও ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন যখন আর কি হয়েছে, তো তখন দেখছে যে ওই যে ভদ্রমহিলা মালকিন যে, সে এসেছে। সে এসে ওকে বলছে যে তুমি এটা এখানে রাখবে, ওটা ওখানে রাখবে, মানে ওকে একটুখানি হেল্প করে। একটা যেহেতু ঘরের সাথে একটা লাগোয়া কিচেনও ছিল, ওকে বলেছে যে তোমার যদি ছোটোখাটো কিছু রান্নাবাড়ি করতে হয় তুমি এই জায়গাটা ইউজ করতে পারবে। এবং ভাড়াটাও কিন্তু খুবই নমিনাল, যেহেতু ঘরটাও ছোট, তো সেই জন্য ভাড়াটাও ভীষণ কম। মানে যাদবপুরের মতো একটা জায়গায় যেখানে প্রচুর স্টুডেন্টরাও থাকে, তো মানে ওরা আর কি ভাড়া নেওয়ার সময় ওই মালকিন বলেছিল যে আমাদের তো বাড়িটা কেউ না থাকলে তো একটু মেনটেন কম হয়, তো সেই জন্যই আমাদের দেওয়া, যেহেতু তুমি স্টুডেন্ট সেই জন্য তোমার থেকে আমরা বেশি টাকা নিচ্ছি না। তো এরকমই বলে। সব কিছু বলা ঠলার পরে ল্যান্ডলর্ড যে ভদ্রমহিলা, সে ওকে বলে যে শুধু একটাই কথা তোমাকে বলবো, যে তুমি তোমার জুতো জামা কাপড় সমস্ত কিছু সন্ধ্যের পরে সব কিছু ঘরের মধ্যে রাখবে, কিছু বাইরে রাখবে না। আর যদি তুমি মানে আমিষ কিছু খাও, সেই মাছের কাঁটা হোক বা মাংসের কাঁটা যাই হোক না কেন, সেটা তুমি ঘরের মধ্যে রাখবে, বাইরে কোথাও এদিক ওদিক ফেলবে না। এবার যাদের বাড়ি ভাড়া দেয় তাদের নিজস্ব কিছু নিয়মকানুন থাকে, অনেকে পরিষ্কার বিষয়টাকে খুব মেনটেন করে, সেটা করা উচিতও। অনেকের মানে অনেক কিছু ভাবনা চিন্তা থাকে, অনেকের অনেক মান্যতা থাকে।
তো ও বলেছে ঠিক আছে। ওর কিন্তু মনে কোনো কোশ্চেন আসেনি যে ওকে কেন জামা কাপড় সন্ধ্যের পরে জামা কাপড় জুতো সব ঘরের মধ্যে রাখতে বললো, বা এটো কাটাই বা কেন বাইরে রাখা যাবে না বললো। ও কোনো প্রশ্ন করেই ও বলেছে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এবার ও তো ওখান থেকে মানে বাইরে থেকে কখনো কখনো খাবার আনতো, কখনো কখনো টিফিন সার্ভিস থেকে খাবার নিত। এবার যেদিন যেদিন ও টিফিন সার্ভিস থেকে খাবার নিত, ও কী করতো, মানে ওকে মানে প্লেটে করে খাবার, আর কি প্লেট তো নিজের ছিল, ওই টিফিন কৌটো করে খাবার দিতে। বাট অনেক সময় কী করতো, ওরা এক্সট্রা প্লেটও দিয়ে দিত। ও বলতো যে দেওয়ার দরকারই, বাট দিয়ে দিত। আর মানে সেই সময় ও যার থেকে খাবার নিত সে একটা বয়স্ক মহিলা ছিল। তো বয়স্ক মহিলাটি খুব সকাল সকাল এসে ওই টিফিন কৌটোটাকে আবার নিয়ে যেত, যেহেতু খুব কাছাকাছি বাড়ি। তো সকালবেলায় এসে টিফিন কৌটোটা নিয়ে যেত, নিয়ে গিয়ে কী করতো, মেজে ঠেজে আবার ও যেহেতু সকালবেলাটা নিজেই কিছু একটা ম্যাগি হোক অমলেট হোক বানিয়ে নিত, তারপরে ও কলেজ চলে যেত, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতো। তো মেনলি ডিনারটাও নিত। আর কোনো কোনো দিন যদি ডিনার পুরো শেষ করতে না পারতো, তাহলে হয়তো কিছুটা খাবার থেকে যেত, সেটা হয়তো সকালে খেয়ে কলেজ চলে যেত, এইরকম। এবার যেহেতু সারাদিন কলেজ থাকে, এসেও মানে একটু নিজেকে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু হয়তো ফোন ঘাঁটলো, কি একটা ল্যাপটপে কিছু দেখলো, তারপরে ও কী করতো, রাতে পড়াশুনোটা করতো। এবার রাতে পড়াশুনো করলে যেটা হয় আর কি, খুব সকাল সকাল উঠতে একটু সমস্যাই হয়। তো আর এদিকে যেটা ব্যাপার হচ্ছে, যে ভদ্রমহিলা, যে বয়স্ক ভদ্রমহিলাটি ওকে মানে রাতের বেলা ওই খাবারটা দিয়ে যেত টিফিন কৌটো করে, সে আবার খুব সকাল সকাল ওই টিফিন কৌটো কালেকশানে আসতো। মানে ওখানে আরও 4-5টা এরকম জায়গা ছিল যেখানে এরকম স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনালরা থাকে, তাদেরকে উনি খাবার প্রোভাইড করেন। তো উনি কী করতো, যেহেতু বেশি দূরত্ব না, উনি হাঁটতে হাঁটতে এসে যাদেরকে ওই খাবারের টিফিন কৌটোটা দিয়ে যেত, উনি নিতে আসতো। এবার ওর ক্ষেত্রে প্রবলেমটা যেটা হতো, সেটা হচ্ছে রাতের বেলা ও হয়তো 1:30-2 অবধি পড়াশুনো করে শুয়েছে। এবার 6টা-6:30টার সময় এসে দরজায় কড়া নাড়ত ওই মহিলাটি, বয়স্ক মহিলাটি। এবার ওকে কী করতে হতো, প্রত্যেকবার ওই ঘুম থেকে উঠে ওই টিফিন কৌটোটা ওনাকে দিতে হতো। এবার ও কয়েকদিন কিন্তু এই কাজটা করেও, কিন্তু করার পরে ওর না মানে মনে হতো যে দূর, সকালবেলা শুধুমাত্র ওই টিফিন কৌটো দেওয়ার জন্য আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। তো বেটার হয় যদি আমি টিফিন কৌটোটা বাইরেই রেখে দিই, উনি এসে দরজাটা কড়া নাড়বে না, জাস্ট নিয়ে চলে যাবে। আর যেহেতু ওটা একটা বাড়ি, একদম রাস্তার ফ্রন্টে তো আর রাখছি না, মানে একটা বাড়ির গেট রয়েছে, গেটটা খুলবে, খুলে এসে আমার দরজার সামনে থেকে ওটা যদি নিয়ে যায়, তাহলে তো কোনো প্রবলেম নেই। আর রাতের বেলা যদি আমি খাওয়া দাওয়া করে মোটামুটি জল ধোয়া করে ওটাকে রেখে দিই, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ও ভাবলো যে ঠিক আছে, তাহলে আমি একটু বেশি করে ঘুমোতেও পারবো। তো এই কথা চিন্তা করে ও ওই বয়স্ক মহিলাটিকে বলে যে কালকে থেকে আমি বাইরেই রেখে দেবো, আপনি আসবেন, এসে ওটা নিয়ে চলে যাবেন টিফিন কৌটোটা, বেকার বেকার আপনার কড়া নাড়ার কোনো প্রয়োজন নেই। তো উনি বলেছেন ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, তুমি তাহলে রেখে দেবে। তো সেটাই করা শুরু করলো। তো এটা করার পরে হৈমন্তীর ক্ষেত্রে বেশ সুবিধেই হলো, ওর ওই সকাল সকাল উঠে টিফিন কৌটো দেওয়ার ঝামেলাটা চলে গেল। এবার ওর সামনে পরীক্ষা, ঠিক আছে। তো পরীক্ষার জন্য প্রচণ্ড চাপ রয়েছে, ওর কিছু প্রজেক্ট জমা দেওয়ার আছে। তো রাত অবধি পড়াশুনো করেছে। এবার যা হয় আর কি, পড়ার চাপ যদি থাকে, মাথায় যদি টেনশন থাকে, এটা অনেকের ক্ষেত্রেই হয় যে তারা খাবার খেতে খুব একটা পারে না। মানে হয় না যে যতই আপনার পছন্দের কোনো খাবার আপনার সামনে দেয়া হোক না কেন, আপনি যদি খুব কোনো একটা বিষয় নিয়ে টেন্স থাকেন, বা কোনো একটা কাজ আপনাকে হয়তো খুব টাইমের মধ্যে, একটা টাইট শিডিউলের মধ্যে আপনাকে কাজটা পুরো কমপ্লিট করতে হবে, এই রকম যদি কিছু থাকে, তাহলে অনেক মানুষের ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে তারা কিন্তু ওই টেনশানে খাওয়া দাওয়াটা ভালো করে করতে পারে না। এবার ওর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। তো ওকে খাবার দিয়ে গেছিলো ওই বয়স্কা মহিলাটি। তো ও টিফিন কৌটো থেকে প্লেটে নিয়ে খাবার নিয়ে কিছুটা করে খেয়েছে। খাওয়ার পরে মানে সেদিন ওকে ভাত, ডাল, তরকারি আর মাছের ঝোল দিয়েছিল। আচ্ছা, এখানে যেটা ও শেয়ার করেছে হৈমন্তী, যে যেহেতু ও কলেজে থাকাকালীন কিছু একটা হয়তো উল্টোপাল্টা খাওয়া হয়ে যেত, বাট কোনো হয়তো স্ট্রিট ফুড খেলো বা কোনো জাঙ্ক ফুড খেলো, তো সেই জন্য ও প্রত্যেক দিন রাতের বেলা কিন্তু ভাত নিত। ও বলেছিল যে আমাকে ভাত দেবে, কারণ সারাদিনে ভাতটা খাওয়া হয় না। তো ওকে ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল, 2 পিস মাছ, ডিম দিলে 2 পিস, এরকম ওকে দিয়েছে। এবার ও 1 পিস মাছ খেয়েছে, ভাত দিয়ে ডাল দিয়ে মেখে খেয়েছে।
তো তারপরে না ওর যেহেতু তখনও অনেক কাজ বাকি, অনেক কিছুকে শেষ করতে হবে, পরের দিন কলেজে জমা করতে হবে, তো সেই জন্য ওর মানে একটু সমস্যা হয় এবং ও ভাবে যে দূর আমি পরে খাবো, এখন একটুখানি খেলাম, পরে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে না হয় বাকিটা খাওয়া যাবে। এবার এই কাজ করতে করতে, প্রজেক্টের কাজ করছে, কলেজের কাজ, এই সমস্ত করতে করতে ওর বেশ অনেক রাত হয়ে যায়। এবার বুঝতেই পারছেন, প্রত্যেকটা মানে প্রতিটি খাওয়ারই তো নির্দিষ্ট টাইম থাকে, ডিনারেরও একটা নির্দিষ্ট টাইম আছে। এবার 10টা 10:30 অবধিও তাও খাওয়া যায়, 11টা অবধিও খাওয়া যায়, বাট তাই বলে 2টোর সময় তো আর মাছ ভাত খাওয়া যায় না। এবং ওর প্রচণ্ড টেনশনও ছিল। তো যথারীতি ওর যখন 2টা সময় ওর সব কিছু শেষ হলো, আলটিমেটলি ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তখন আরও যথারীতি মাছ ভাত খেতে ইচ্ছে তো আর করছে না। এবার ও ভাবলো যে ঠিক আছে, কালকে মোটামুটি 7টা অবধি যদি আমি ঘুমোতে পারি, শরীরটাও ফ্রেশ হয়ে যাবে, উঠে আরেকটু মানে পড়াশুনো একটু চোখ বুলিয়ে নিয়ে কলেজ চলে যাব। এবার মানে ও কিন্তু মানে যেরকমভাবে ওকে ল্যান্ডলর্ড বলেছিল যে বাইরে কোনো রাতের বেলা জামা কাপড় জুতো রাখবে না, তারপরে এঁটো কাটা রাখবে না, ও কিন্তু এতদিন মানে ওই বাড়িতে প্রায় ও 5-6 মাস হয়েছে রয়েছে, কোনো দিন কিন্তু ও মানে ওকে যা বলেছে ও তাই করেছে, কোনো দিন তার অন্যথা হয়নি। বাট এই প্রথমবার যেটা হলো সেটা হচ্ছে এই পড়াশুনোর চাপে ও খাওয়াটা পুরো শেষ করতে পারলো না, এবং ওই আধা ভাত রয়েছে, আধা খাওয়া, প্লাস ওই মাছের ঝোলের একটা মাছ তখনও রয়ে গেছে, ঝোল, আলু, মাছ, একটু তরকারি। তো এই মানে ওর মাথা থেকেই পুরো বিষয়টা বেরিয়ে যায় যে ও এঁটো জিনিসটা, আমিষ জিনিসটা এবং এঁটো জিনিসটাও বাইরে রাখছে। ও তাড়াতাড়ি করে, অত আর ওর মাথায় আসেনি, ও তাড়াতাড়ি করে রেখে টিফিন কৌটোটা রেখে দরজার বাইরে ও শুয়ে পড়ে। এবার যখন মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে ও ঘুমোচ্ছে, হঠাৎ করেই ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। বাট হঠাৎই একটা অস্বস্তিতে ওর ঘুমটা ভেঙে যায়, মানে ফট করে জাস্ট ঘুমটা ভেঙে যায়, এবং ও পরিষ্কার বুঝতে পারে যে ওর পায়ের কাছে কিছু একটা ওর পায়ের সাথে ঠেকছে। এবার ঘটনা হচ্ছে যে ওখানে একটা চৌকি মতো ছিল, এবং সেই চৌকিতে গদি পাতা ছিল এবং সেখানেই ও শুতো। ঘরে ও ছাড়া আর কেউ নেই, দরজা বন্ধ, জানলা বন্ধ, ওর পায়ে ঠেকার মতো কিছু নেই, কিছু থাকার কথাও নয়। কিন্তু ওই পায়ে কিছু একটা বারবার বারবার ঠেকছে, এবং শুধু ঠেকছে তাই নয়, ওর পরিষ্কারও বুঝতে পারে যে পাটা যেন কেউ ধরে ওর মাঝে মধ্যে হালকা করে টানছে, মানে কেউ একটা নিজের দিকে ওর পাটা ধরে ধরে টানছে। এবার ঘুমের মধ্যে সে যে যত গাঢ় ঘুমেই থাকুক না কেন, এরকম একটা কিছু হলে যে কারোর ঘুমটা ভেঙে যাবে, যথারীতি ওরও ঘুমটা ভেঙে যায়, এবং ও ভাবে যে কি হচ্ছে ব্যাপারটা, এটা আবার কি হচ্ছে। তো ওর ঘুমটা ভেঙে ও যখন মানে উঠে দেখছে যে কিছু নেই, বাট ও যখন তখন পুরোপুরি কনসাস, ও ঘুমের মধ্যে নেই, ও উঠে বসেছে রীতিমতো, ঠিক সেই মুহূর্তে ও যখন দেখছে কিছু নেই, হঠাৎ করেই মনে হলো ওর বাঁ হাতের উপরে কেউ যেন নিজের হাতটা রাখলো, এবং বাঁ হাতের উপরে যে হাতটা রাখলো সেই হাতটা পুরো বরফের মতো ঠান্ডা একটা হাত, মানে এতটাই ঠান্ডা হাত যে ওর মানে সারা শরীর কেঁপে ওঠে ওই হাতের স্পর্শটা পেয়ে। আর ওরকম মধ্যরাতের বেলা কেউ ওর হাত স্পর্শ করবে, কেউ ওর হাতের উপরে হাত দেবে, এটা তো একেবারেই এক্সপেক্টেড নয়, তাই না? এটা যদি আমাদের সাথেও ঘটে আমরাও প্রচণ্ড ঘাবড়ে যাব। তো ওর ক্ষেত্রেও সেম নিশ্চয়ই প্রচণ্ড ঘাবড়ে যায়, খুব ভয় পেয়ে যায় যে হঠাৎ করে ব্যাপারটা কি হলো। কিন্তু ও না কিছু বুঝতে পারে না যে ব্যাপারটা কেন হলো। তো হতচকিত হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে ও মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা থাকে, ফ্ল্যাশ লাইটটা অন করে, এবং অন করে যখন, ঘরটা তো বিশাল বড় নয়, তো ও দেখছে যে কোথাও কিছু নেই। ওর বইয়ের টেবিলে বই রয়েছে, খাটে যে 2-1টা জিনিস ছিল সেগুলোর জায়গা মতোই রয়েছে, কোথাও কেউ নেই। ও ভাবছে তাহলে আমি অত ঠান্ডা জিনিসটা আমি কি ফিল করলাম। এবার দেখুন, পা ধরে টানাটা যদি আমি ধরেও নিই যে ঠিক আছে ও ঘুমের মধ্যে ছিল, হয়তো কোনো স্বপ্ন দেখেছে, একটা মেন্টাল স্ট্রেস চলছিল, সেখান থেকে হয়তো ওর একটা কিছু মনে হয়েছে, সেটা একটা হতে পারে আর কি। কিন্তু এইটাকে কি করে ডিফাইন করা যাবে? ও পরিষ্কার বুঝতে পারলো একটা ঠান্ডা হাত এসে ওর হাতের উপরে ছিল, সেটা তাও 2-3 সেকেন্ড হবে। তো প্রচণ্ড ভয় লেগে যায়, এবং কিছুক্ষণ পরে ও ভাবে যে দূর, আমি মানে পরীক্ষার টেনশানে কি আমি পাগল ঠাগল হয়ে যাচ্ছি নাকি? এখানে বন্ধ ঘর, এখানে আমি ছাড়া কেউ নেই, আমার পা ধরে কেউ টানবেই বা কী করে, আমার হাতের উপরে কেউ হাতই বা রাখবে, তা আবার একটা অতটা ঠান্ডা হাত, এটা হতেই পারে না, আমার জাস্ট মনের ভুল।
এরকম করে ও ভাবলো যে ঠিক আছে, মানে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে যা হয় আর কি, মানুষের মনে হয় যে ঠিক আছে একটু ওয়াশরুম যাই। তো ওয়াশরুমে গেছে। এবার ওয়াশরুমে গিয়ে ও লাইটটা অন করেছে, ওয়াশরুমে ঢুকেছে। এবার ওয়াশরুম থেকে যখন ও বেরিয়েছে, ওয়াশরুমের সুইচ বোর্ডটা, মানে লাইটের যে সুইচটা, সেই সুইচটা হচ্ছে ওয়াশরুমের বাইরে। এবার যথারীতি ওয়াশরুম ইউজ করার পরে ও যখন সুইচটা অফ করার জন্য সুইচে হাত দিয়েছে এবং সুইচটা জাস্ট অফ মানে মানে হয় না যে আপনি ধরুন একটা কোনো লাইটের সুইচ অফ করছেন, তো করতে করতে আস্তে আস্তে মানে করার সাথে সাথেই তো ওটা ফট করে বন্ধ হয়ে যায় না, হয়তো একটা ন্যানো সেকেন্ডের একটা গ্যাপ থাকে, আপনি অফ করলেন আর তারপরই লাইটটা বন্ধ হলো। এবার এই সুইচটা অফ করা আর ওখানে কানেকশানটা ডিসকানেক্ট হওয়া, এর মধ্যে কিন্তু একটা ন্যানো সেকেন্ডের একটা ফারাক থাকে। তো সেই ফারাকটাতে ওর মনে হলো, ফট করে ওর চোখের সামনে মনে হলো যে বাথরুমে কেউ যেন উল্টো হয়ে, মানে একজন মহিলা বা একজন মেয়ে বলা যেতে পারে, সে উল্টো করে ঝুলছে। মানে একটা ফ্ল্যাশে জাস্ট ওর মনে হলো, জাস্ট ও বন্ধ করতে গেল, মানে লাইটটা বন্ধ হলো ঠিকই, কিন্তু ওই ন্যানো সেকেন্ডের ফাঁকে ওর মনে হলো যেন একজন কেউ উল্টো করে ওই বাথরুমের সিলিং থেকে ঝুলছে। এবং এটা দেখে না, মানে ফট করেই ফ্ল্যাশটা দেখে চিৎকার করে ওঠে এবং ওর পুরো গা গুলিয়ে যায়। তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মানে ও পিছনে সরে এসে ঘরের যে আলোর সুইচগুলো ছিল সেই প্রত্যেকটা সুইচ অন করে দেয়। এবং ও এতটা ভয় পেয়ে যায় যে ও না মানে এসে মেঝেতে বসে পড়ে, মানে ঘরের মেঝেতে ও ভয়ে বসে পড়েছে। এবং একটা মুহূর্তে ও যেটা লিখেছে যে ওর হার্টটা যে যেভাবে পাউন্ড করছে, মানে ধুকপুক করছে, সেটা আর ও নিজে শুনতে পাচ্ছে, এতটা ওর ভয় লেগেছে। তো তারপরে ভাবলো যে এটা কী হচ্ছে আমার সাথে, আমি এটা কী দেখলাম। মানে মানে এর আগেও ও পরীক্ষা দিয়েছে, পড়াশুনো করেছে, বাট কোনোদিনই ওর এতটা মেন্টাল স্ট্রেস হয়নি যেরকম উল্টোপাল্টা দেখতে থাকবে বা উল্টোপাল্টাও ফিল করতে থাকবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে ও নিজেই নিজেকে সামাল দেয় এবং তারপরে উঠে ও আবার যথারীতি বাথরুমে লাইটটা জ্বালিয়ে দেখছে কিছু নেই, কিছু থাকার কথাও নয়। এবং ওর না পুরো বিষয়টায় প্রচণ্ড মানে পাজলড হয়ে যায় যে কী হলো ব্যাপারটা, আমি এটা কী দেখলাম। এবার পরের দিন পরীক্ষা, মাথাটাও ঠান্ডা রাখতে হবে। তো ও পুরোটাই ওর নিজের মনের ভুল এবং স্ট্রেস জনিত কোনো কারণে ওর হয়তো এরকম একটা কিছু ট্রমা হচ্ছে, সেটাই ও নিজে ভেবে নেয়। এবং যথারীতি ও ওই মানে ভয় যেহেতু পেয়ে গেছিলো, লাইটগুলো আর অফ করে না, লাইট জ্বালিয়ে ও শুয়ে পড়ে। এবং যথারীতি সকালবেলা ও ওঠে, নির্দিষ্ট টাইমে উঠে ওর শরীরটা না কীরকম একটা ভালো লাগছে না, যেহেতু রাতে ঘুমটা ঠিক মতো হয়নি, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। এবং যখন ও সকালবেলা উঠেছে, ওর শরীরটা ভালো লাগছে না, তাও পরীক্ষা আছে, কলেজ যেতে হবে, সাবমিশন আছে, প্রজেক্ট, তো বইপত্র গোছাচ্ছি। এবং গোছাতে গোছাতে একটাই জিনিস ওর মাথায় বারংবার আসছে যে আমি এতটা ভুল কী করে দেখলাম, এতটা ভুল তো আমার দেখার কথা নয়, মানে এত ভুল দেখলাম আমি। আর হঠাৎ করে মানে ও যে এরকম এর আগেও কখনো দেখেছে বা এরকম ওর আগে কখনো ফিল হয়েছে তা কিন্তু একেবারেই নয়। এই প্রথম ও জীবনে এরকম কিছু দেখলো এবং এরকম কিছু ফিল করলো, যেটা ওর কাছে একদম আনইউজুয়াল ছিল, একদমই আনইউজুয়াল। এটা ওর একেবারে এক্সপেকটেশনের মানে বহু দূরে। তো ভাবলো না, যাই হোক, আমি এসব নিয়ে আর ভাববো না, এটা আমারই মনের ভুল, আমার সামনে পরীক্ষা আছে ভাই, আমি ভালো করে পরীক্ষাটা দিই। ও চলে গেল। এবার চলে যায় এবং পরীক্ষাটা মোটামুটি ও ঠিকঠাকই যায়। তারপরেও বাড়িতে এসেছে এবং সারাটা দিন ওর পুরো মাথাটা ডিপ করতে থাকে। তো ও লিখেছে যে এর আগেও কিন্তু এরকম হয়েছে, ও 3টে-4টে অবধি পড়ে পরীক্ষা দিয়েছে, বাট কোনো দিন না ওর শরীর এত কখনো খারাপ লাগে না। বাট সেই দিন ওর প্রচণ্ড শরীরটা খারাপ লাগে এবং তার পরের দিন ওর কোনো এক্সাম ছিল না, তার 2 দিন পরে আবার ওর কলেজ যাওয়া, মানে ওর আবার কোনো এক্সাম রয়েছে এরকম। মাঝখানে 2 দিন ছুটি, তো ও ভাবলো যে ঠিক আছে বাবা, 2 দিন ছুটি আছে, আর পরের দিন যেটা আর কি যে পরীক্ষা আছে, তো সেটা ওর প্রস্তুতিও যথেষ্ট ভালো। এবং ও ভাবলো যে ঠিক আছে, আমি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে একটু রেস্ট নেবো, কারণ মানে ঠিকমতো 2 দিন ঘুম হয় না, আর আগের দিনটাতে তো ঘুমই হয়নি। যাই হোক, তো ও মানে সেদিনও ওর খাবার এসেছে যথারীতি টিফিন সার্ভিস থেকে, কিন্তু ওর শরীরটা যেহেতু ভালো ছিল সেদিনও কিন্তু পুরো খাবারটা খেতে পারেনি। যাই হোক, তো তখনও ও ভেবেছে যে ঠিক আছে, মানে খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না, তো ও খাবারের
যে আর কি টিফিন কৌটোটা, সেটা ও বাইরে রাখেনি, ও ভিতরেই রেখেছে, কারণ ভেবেছে যে একটু পরে আমি খাবো। তো যাই হোক, ও কিছুক্ষণ শুয়েছিল, ওর বাড়িতে ওর মায়ের সাথে ফোনে কথা বললো। কথা বলতে বলতে না, ও কখন যে নিজে ঘুমিয়ে গেছে ও নিজেও বুঝতে পারেনি। এবং হঠাৎই একটা আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। এবং এখনকার দিনে যা হয় আর কি, মানুষের কাছে সব থেকে হ্যান্ডি হচ্ছে এখন মোবাইল ফোন, তো ওরও মোবাইল ফোনটাই সব থেকে হ্যান্ডি ছিল। তো যখন ঘুমটা ভেঙে গেছে, ওর তখন মনে হলো আরে আমার তো খিদে পেয়েছে, খুব খেতে হবে। ভাবছি যে বাবা কত রাত হয়ে গেল। তো দেখছে রাত বেশি হয়নি, রাত হয়েছে ওই 12টা 5-10 এরকম। তো ভাবলো যে ঠিক আছে, তখন তো পুরোটা খাইনি, এবারে খেয়ে দিয়ে ভালো করে ঘুমোই। এবার ওর যে একটা আওয়াজে ঘুম ভেঙেছে, সেটা ওর না মুহূর্তের জন্য মানে ও সেটা থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কিন্তু যেহেতু তখনও অতটা রাত হয়নি। এবার ও যখন উঠেছে, মানে খাট থেকে যখন উঠে যখন ও নেমে ও দেখছে যেখানে ওর ওই টিফিন কৌটোটা রাখা ছিল, মানে ওগুলো না, মানে ওই ধাপ ধাপ থাক থাক করা টিফিন কৌটো যেগুলো হয়, 4-5টা বাটি একসাথে থাকে, তো সেরকম টিফিন কৌটোতে ওর খাবারটা আসতো। এবার ওর স্পষ্ট মনে আছে যে ও খাবারটা খেয়েছে। খাওয়ার পরে ও মানে যেহেতু অল্প করেই খেয়েছিল, তো সেই পরিমাণ খাবারই প্লেটে নিয়ে খেয়েছে, এবং বাকি খাবারটুকু ওই টিফিন কৌটোরই প্রত্যেকটা বাটিতে রয়েছে। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওর যখন ঘুমটা ফট করে ভেঙে গিয়ে ও যখন ওখানে গেছে, সামনেটা গেছে, দেখছে যে টিফিন কৌটোটা পুরো ছড়িয়ে খোলা রয়েছে, মানে 4টে টিফিন কৌটোর 4টে ডাব্বা চারদিকে, এবং সারা ঘরময় ভাত ছড়িয়ে রয়েছে, মাছের কাঁটা ছড়িয়ে রয়েছে, এবং শুধুমাত্র ঘরের মেঝেতে এগুলো পড়ে রয়েছে তা নয়, ঘরের দেয়ালে পর্যন্ত মনে হচ্ছে যেন ওই হলুদের দাগ, ভাত রীতিমতো ছিটিয়ে রয়েছে, মাছ রয়েছে, মানে একদম বিতিকিচ্ছিরি অবস্থা যাকে বলে। এবং এটা দেখে না ও পুরো হতভম্ব হয়ে যায় যে এটা কে করলো। ঘরের মধ্যেও একা ছিল, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, তো এটা কে করলো। এবার ওর মনে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমি তো মানে ওর স্পষ্ট মনে আছে যে ও খাবার খেয়ে টিফিন কৌটোটা ভালো করে যেভাবে বন্ধ করা হয় সেভাবেও বন্ধ করে রেখেছিল। এবার যদি কোনোভাবে তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে কোনো বিড়াল এসে এটা করেছে, যদিও ঢোকার জায়গা একেবারেই নেই, তবুও যদি ধরে নেওয়া যায়। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট আছে। প্রথম কথা যেটা আমি বলে নিই, যদি বিড়ালও আসে, সে বিড়াল খেয়ে হয়তো খাবার কিছুটা ছড়াতে পারে, কিন্তু সে ঘরের দেয়ালে কী করে খাবারের দাগ দেয়ালে কী করে যাবে? দেয়ালে তো আর নিশ্চয়ই বিড়াল এসে দেয়ালে তো আর খাবারের দাগ করে দেবে না, প্রথম পয়েন্ট। এবং আরও বড় পয়েন্ট হচ্ছে যে ও খাবারটা ওর কিচেনে রেখেছিল, ও বেডরুমে রাখেইনি। তো বেড়াল যদি খেতে হয় সে কিচেনেই খাবে, খেয়ে সেখান থেকে খেয়ে বেরিয়ে চলে যাবে। সে ওই খাবারটাকে পুরো টিফিন কৌটোটাকে টানতে বেডরুমে আনবে, এনে ওটাকে ওরকম করে মেঝেতে ছড়াবে, দেয়ালে ছড়াবে, এটা তো একেবারেই সম্ভব নয়। আর একটা বেড়াল যদি এসে খায়, সেটাকে টেনে আনবে, তাহলে ওর তো অনেক আগেই ঘুমটা ভেঙে যাওয়ার কথা ছিল। ও না মানে কিছু বুঝতে পারছে না যে কী হচ্ছে। তো সঙ্গে ও মানে একটা ছেঁড়া কাপড় জোগাড় করে ওগুলোকে পরিষ্কার করছে, কারণ দেখতে খুব বাজে লাগছে, আর দেয়ালে রীতিমতো দাগ হয়ে গেছে। আর ওকে যখন ঘরটা দিয়েছে রং ফং করে দিয়েছিল, ফলে রং করার পরে সেই দেয়ালে এরকম মাছের ঝোলের হলুদ দাগ ফাগগুলো খুব বিচ্ছিরি লাগছিল দেখতে। তো সঙ্গে ও কাপড় দিয়ে, মানে ঘুমটুম তো সব ওর মাথায় উঠলো, কাপড় দিয়ে ভালো করে মুছে ওটাকে আর কি ঠিক করার চেষ্টা করছে। এবং ওর মাথায় বারবার একটাই প্রশ্ন আসছে, এটা হলোটা কী করে। তো ওর না তখনই একটা কীরকম আনক্যানি ফিলিংস হয়, এবং তখনও বুঝতে পারে যে কিছু তো একটা গণ্ডগোল আছে। এবং সেই দিন ও মানে যেহেতু একতলায় থাকতো, দোতলায় ও মানে ওই রাত 12টা 12:30 তখন থেকেই আর কি শুনতে পাচ্ছে যে উপরে কেউ, মানে ওরা স্বামী স্ত্রী মেয়েগুলো কথা বলছে, মানে কেউ জোরে হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম হচ্ছে। যেখানে ওরা কিন্তু সবাই ওই 10:30 11টার পরে, মানে 10:30 11টা নাগাদ ওরা খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়তো। হয়তো মেয়েগুলো জেগে থাকতো, পড়াশুনো করতো, হতে পারে, কিন্তু কোনো আওয়াজ সেভাবে পাওয়া যেত না। এবং যারা একতলায় থাকে, দোতলায় যদি কেউ খুব জোরে হাঁটে, দৌড়োদৌড়ি করে, সেটা তো বোঝা যায় একতলা থেকে। সেরকম আওয়াজপত্র কোনো দিনই পায়নি। কিন্তু সেদিন ও
মানে দেখছে দৌড়চ্ছে, কেউ হাত জোরে জোরে হাঁটাচলা করছে, চিৎকারের আওয়াজ পাচ্ছে, এবং ওর না বারবার ঘুমটা এসেও চলে যাচ্ছে। ও ভাবছে কী হচ্ছে ওপরে, কিছু কি ঝামেলা অশান্তি হলো, কিছু কি প্রবলেম হচ্ছে। আর ওই ভাবনা চিন্তাটা তো ওর কন্টিনিউয়াসলি চলছে যে কিছু তো একটা ঘটছে। এবং এই ভাবতে ভাবতে যখন ওই রাত ধরুন 2-2:30 বাজে, থাপ করে ওর যে ঘরের যে জানলা সেখানে একটা থাম করে আওয়াজ হয়, এবং ও না মানে পুরো চমকে কেঁপে উঠেছে। এমনিতেই ও খুব ভীতু ছিল, মানে ব্যাপারটায় ও খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। মানে ও ভীতু তো ছিল না, বাট যথেষ্ট সাহসী। কিন্তু এই ঘটনাটায় দেখবেন কিছু কিছু ঘটনা মানুষের জীবনে এমন ঘটে সেটা কিন্তু একটা মানুষের কনফিডেন্সকে পুরো নষ্ট করে যায়, মানুষকে মানে অনেক বেশি ভীতু করে দেয়, সিচুয়েশান এমন হয়। তো ও সেরকম হয়েছে। তো তখন ওই 2:30-3টে নাগাদ ও দেখছে যে সিঁড়ির ওখান থেকে, মানে ওর যে মালকিন বাড়ি, সে নামছে, খুব জোরে জোরে নামছে, এবং মেয়েগুলোও নামছে। তো ওর ঘরের তো লাইট জ্বালানোই ছিল। তো ওকে তখন মানে ওই মালকিন এসে বলছে, মানে তখন মানে মনে হচ্ছে যেন ওর উপরে খুব রেগে আছে, খুব বিরক্ত হয়ে আছে। ওকে বলছে যে তুমি কি ঘরের বাইরে কিছু কি এঁটো কাটা কিছু কি রেখেছো, মাছ মাংস কিছু কি তুমি রেখেছো? তখন ও বলছে না, আমি তো কিছু রাখিনি। এবার ওরও একটু ভয় লাগছে যে ঘরে একটা এরকম ঘটনা ঘটেছে, আর ওই যে দেয়ালে যে লেগে গেছিলো মাছের হলুদের দাগ ফাগ, সেগুলো তো পুরোটা তুলতে পারেনি। তো কথা বলতে বলতে লোকটা যে ছিল তার চোখ পড়ে ওই দেয়ালের দিকে। তো সে ওকে জিজ্ঞেস করেছে যে দেয়ালে এরকম দাগ কী করে হলো, মানে 6 মাসে এরকম তুমি দাগ করে ফেলে কী লেগেছিল? তো তখন মানে কথাটাকে আর কি একটুখানি মানে চেঞ্জ করে ও বলে যে না, আসলে একদিন আমি রান্না করছিলাম এখানে, ওর একটা ছোটো ওভেন ছিল, ইন্ডাকশান ওভেন, তো ওখানে মাঝে মধ্যেও কিছু না কিছু টুকটাক রান্না করতো। তো বলে যে আমারই হলুদের হাত লেগে গেছিলো, আমি এটাকে তুলে দেবো। তো যে মালকিন ছিল সে তখন না মানে ব্যাপারটা মানে লোকটা এটা বলে, লোকটা কিছু বলে না, চুপ করে যায়। কিন্তু মালকিন যিনি ছিল সে খুব মানে একদম মানে ভীষণই আর কি তার ইনটিউশন পাওয়ার খুব বেশি। সে তখন বলে, সত্যি করে বলো এখানে কি হয়েছে, আমার কিন্তু এটা দেখে মনে হচ্ছে না যে তোমার হাত থেকে হলুদের দাগ লেগেছে, তুমি সত্যি করে বলো, তুমি কি ঘরের বাইরে কখনো কোনো আমিষ রান্না এঁটো কাটাকে কি তুমি কিছু রেখেছিলে, আর এই দাগই বা কী করে হলো? এবং ও তো অত ভালো পরিষ্কার করতে পারিনি, ঘরের কিছু কিছু জায়গায় তখনও ওরকম ভাত, মাছের টুকরো, কাঁটা এগুলো ছড়িয়েছিল। তো তখন না ও ভাবছে যে কী করবে, মানে মিথ্যে বললে মালকিন এক নিমেষে ধরে ফেলবে। তো তখন ও সেদিনের যে ঘটনাটা ঘটেছে, মানে ওরকমভাবে ভাত ছড়িয়েছিল, সেটাও সত্যি কথা বলে দেয় যে এরকম এরকম হয়েছে, আমি তো বুঝতে পারছি না, আমি ভেবেছিলাম যে উঠে একটু পরে খাবো, ঘরের মধ্যে এরকম মানে ছিটিয়েছিল। তো এই কথাটা যখন ও বলে তখন ওই মালকিন তার হাজব্যান্ডের মুখের দিকে তাকাচ্ছে, হাজব্যান্ড তো মানে কাঁদো কাঁদো মুখ, মেয়ে দুটো মানে প্রচণ্ড শকড এই কথা শুনে, তারাও নিজেদের মধ্যে কানে কানে কিছু একটা বলছে পিছনে দাঁড়িয়ে। এবং সঙ্গে সঙ্গে মালকিন যে ছিল সে ওর হাজব্যান্ডকে বলল যে তুমি মেয়েদেরকে নিয়ে উপরে যাও, তুমি ওদেরকে রেডি করো, ভোরের আলো ফুটতেই কিন্তু বেরিয়ে যেতে হবে। এবার এইটা শুনে না মানে হৈমন্তীর মানে খুব অবাক লাগে যে কী হলো ব্যাপারটা, এরা বেরিয়ে যাবে বলছে, মানে এত তাড়াহুড়ো কিসের? আর ওরা মানে মনে হলো যেন একটা কিছু মানে খুব খারাপ একটা কিছু সেন্স করছে, খুব ভয়ঙ্কর একটা কিছু সেন্স করছে, ব্যাপারটা কি? তো ওকে না তখন ওই মালকিন বলতে, তুমি সত্যি করে বলো, তুমি বাড়ির বাইরে কি কিছু এমন কিছু রেখেছিলে? এবং ওইভাবে যখন ওকে বারংবার জিজ্ঞেস করছে, তখন ওর মাথায় এলো যে আগের দিন ও খাওয়াটা শেষ করেনি, এবং যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ও ওই সময়তেই টিফিন কৌটোটা বাইরে রেখে দিয়েছিল, সেখানে ওর মানে এঁটো করা মানে ভাত ছিল, মাছ ছিল। তো ঘটনাটা বলে দেয়। তখন ওই ভদ্রমহিলা বলছে, তোমাকে আমি এতবার করে বারণ করেছিলাম, তুমি আমার কথাটা কেন শুনলে না? তুমি জানো তুমি কি বিপদ ডেকে এনেছো? তুমি না হয় এখান থেকে ভাবছো যে আজকে তুমি একটা বিপদ ডেকে আনলে, তুমি এই বাড়িটা ছেড়ে দেবে, বিপদ তোমার পিছু ছেড়ে দেবে না, তোমার পিছুও কিন্তু বিপদ ছাড়বে না, তুমি মহান একটা খারাপ কাজ করে ফেলেছো। তো তখন না ওর খুব অড লাগে যে আমি না হয় একটা জিনিস রেখেছি, কিন্তু আমি তো আর মাছের কাঁটা, মাছ তো ছড়িয়ে ছিটিয়ে রাখি না, টিফিন কৌটোর মধ্যে ছিল, আর সেটা সকাল হতেই ওই ভদ্রমহিলা এসে নিয়ে চলে গেছে, তাতে সর্বনাশটা আমি কী করে করলাম? তো সেটা জিজ্ঞেস করে যে আপনি এসব কী বলছেন? আমি একটা জিনিস রেখেছি, আপনি বারণ করেছেন, আমি মানছি, আমি সেটা হয়তো শুনিনি, কিন্তু আমি এত বড় কোনো গর্হিত অপরাধ করে ফেলিনি যার জন্য আপনি আমাকে এরকম বলছেন।
তো তখন ওই ভদ্রমহিলা বলেন যে তোমাকে, মানে তখন ও একটুখানি মানে একটু রেগে মেগেও বলেছে। তো তখন ওই মহিলা বলছে যে দেখো, তুমি এখানে যে টাকা ভাড়া দিয়ে থাকো, তুমি যাদবপুর, বিজয়গড়, তুমি পুরো কলকাতা শহরে তুমি এরকম একটা বাড়ি, তার সাথে একটা ঘর, একটা বড় ঘর, তার সাথে একটা কিচেন, বাথরুম, এগুলো কিন্তু তুমি এই টাকায় পাবে না। আমরা তোমাকে এই কারণেই ভাড়াটা দিয়েছি, কারণ আমরা এই বাড়ি ভাড়া থেকে পয়সা রোজগার করবো সেই জন্য দিইনি। আমরা চেয়েছিলাম যে বাড়িটায় কেউ থাকুক। কারণ একটা ঘটনা এই বাড়িতে ঘটেছে আজ থেকে 1.5-2 বছর আগে। তো কি ঘটেছে না, ওনারা আগে ওনাদের যে 2টো ঘর ছিল, সেই 2টো ঘরই কিন্তু, যেহেতু যাদবপুরে ওদের বাড়ি, তো প্রচুর স্টুডেন্ট তো আসে, মানে বিভিন্ন জায়গা থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে আসে। তো তারা সবাই হোস্টেলে থাকে না, তারা অনেকে বাইরেই থাকে। তো ওরা এরকম ভাড়া দিত মেয়েদেরকে, আর কি শুধুমাত্র মেয়েদেরকে ওরা বাড়ি ভাড়া দিত। তো ওরকম একটি মেয়ে আসে এবং সে ওই বাড়িতে 2 বছর টানা ছিল। হঠাৎ করেই মেয়েটি নাকি ওই বাড়িতে গলায় দড়ি দেয় এবং সেই গলায় দড়িটা দিয়েছিল কিন্তু ওই বাথরুমে। এবং মনে করে দেখুন, আমি আপনাদেরকে ঘটনাটা যখন বলছিলাম, আমি আপনাদেরকে বললাম যে ও যখন সুইচটা অফ করছিল, ও কিন্তু এক ঝলক দেখেছিল যে ওই বাথরুম থেকে উল্টো হয়ে কেউ একজন ঝুলছে, একটা মহিলা কেউ বা একটা মেয়ে ঝুলছে, সেটা কিন্তু বুঝতে পেরেছিল। এবং যেটাকে ও মানে কমপ্লিটলি ভেবেছিল যে ওর মনের ভুল। বাট ওই ল্যান্ডলর্ড যখন ওকে কথাটা বললো, তখন বুঝতে পারলো যে ও যেটা দেখেছিল সেটা কিন্তু ওর মনের ভুল ছিল না, এটা কিন্তু একদম রিয়েল ছিল। তোকে বলে যে আমরা তো বুঝতে পারিনি, সকালবেলা মেয়েটা প্রত্যেকদিন সকালবেলা উঠতো, এসে কথা বলতো। তো ভদ্রমহিলা নাকি সন্দেহ হয়, এবং পরের দিন দুপুরবেলা অবধি যখন মেয়েটির কোনো সাড়ানাড়া পায় না, তখন ওরা ডাকাডাকি শুরু করে। এবং তাতেও যখন কিছু হয় না, ফোন করেও যখন মেয়েটা ফোন তুলছে না, তারপরে ওরা দরজা ঠেলে ভেঙে ঢোকে এবং ঢুকে দেখে মেয়েটাই কাণ্ড ঘটিয়েছে। যাই হোক, তো তারপরে যা প্রশাসনিক কাজকর্ম হওয়ার, মেয়েটির বাড়ির লোক আসে, থানা পুলিশ হয়, সব কিছু হয়, মেয়েটিকে নিয়ে যায়। এবং মেয়েটি একটা জায়গায় লিখে রাখে যে ওর এক্সাম ভালো হয়নি, ও অ্যাকচুয়ালি ও উচ্চ মাধ্যমিকের পরে যেভাবে পড়তে চেয়েছিল সেসব সেই সাবজেক্টও পায়নি যাদবপুরে। তো সব কিছুতেই আর কি ওর একটা প্রচণ্ড ডিপ্রেশন চলছিল, সেখান থেকে ও একটা এরকম এক্সট্রিম ডিসিশন নিয়েছে, সেটাই ও ওই চিরকুটে লেখে। কিন্তু আদতে যে ঘটনাটা ঘটেছিল সেটা ওই মানে ল্যান্ডলর্ডরা পরে জানতে পারে, ওর পরিচিতরা দেখা করতে আসে যখন কলেজে, জানতে পারে যে মেয়েটি একটি ছেলেকে ভালোবাসতো, ছেলেটিও মেয়েটিকে ভালোবাসতো, ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এবার ওদের সম্পর্কটা এতটাই গভীর ছিল যে ওরা মানে সেই সময় ঠিক করে নিয়েছিল যে ওরা একে অপরকে বিয়ে করবে, মানে চাকরি বাকরি পেয়ে গেলেই ওরা বিয়ে করবে, এরকম লেভেলে আর কি ওদের সম্পর্কটা ছিল। বাট কিছুদিন যাবৎ মেয়েটা বুঝতে পারে যে ছেলেটির ব্যবহার ওর প্রতি একটু চেঞ্জ হয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে আরও চেঞ্জ হচ্ছে। তো মেয়েটা তো বুঝতে পেরেছে যে কিছু তো একটা ব্যাপার ঘটছে। তো তখন নাকি মেয়েটা একটু খোঁজ খবর করা শুরু করে যে কী ব্যাপার, অনেকবার জিজ্ঞেস করেছে, কোনো সদুত্তর পায়নি। তো খোঁজ খবর করতে গিয়ে মেয়েটা যেটা জানতে পারে যে ছেলেটি নাকি একটি অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে ওদের মধ্যে ঝামেলা হয়, অশান্তি হয়, এবং মেয়েটি না সেটা সহ্য করতে পারে না, কারণ মেয়েটি খুব ভালোবাসতো। তো এই ত্রিকোণ প্রেমের একটা বিষয় চলে আসে, এবং সেখান থেকেই মেয়েটি কিন্তু একটা এরকম এক্সট্রিম ডিসিশন নেয়। এবং তার আগে কিন্তু ছেলেটির সাথে ওর ব্রেকআপও হয়ে গেছিলো। বাট ওই যে সব কিছু মিলিয়ে মেয়েটা একটা ডিপ্রেশনে চলে যায় এবং ও একটা এরকম এক্সট্রিম কাজ করে ফেলে। এবং এই ঘটনাটা ঘটানোর পরে, যেহেতু ওটা একটা অপঘাতে মেয়ে, কারণ মেয়েটার তো আর সে সময় মারা যাওয়ার কথা ছিল না, অকাল প্রয়াণ, তো বুঝতেই পারছেন অবশ্যই সেখানে একটা দোষ পেয়েছিল। তো তারপর থেকে মানে এরা আর কি বাড়ির লোকেরা, ল্যান্ডলর্ড, তারা ওদের ঘরে বিভিন্ন ধরনের আওয়াজ হতো, মানে ওদের একতলা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতো, বাথরুমের দিক থেকে কারোর কান্নার আওয়াজ আসতো, শো শো আওয়াজ আসতো। এবং ওই যে ওরা মানে এই যে হৈমন্তী যখন শুনছিল যে ওপরে লোকে ছোটাছুটি করছে, ল্যান্ডলর্ড তাদের বাড়ির লোকেরা কথা বলছে, অ্যাকচুয়ালি ওরা আবার ওই আওয়াজগুলো পাওয়া শুরু করেছিল। সেই জন্যই কিন্তু ওরা সিঁড়ি দিয়ে নেমে এসেছিল, নেমে এসে ওকে এই কথাগুলো জিজ্ঞেস করে। তো পুরো বাড়িটা মানে হন্টেড হয়ে গেছে রীতিমতো।
সন্ধ্যের পর থেকে ওরা তো দোতলায় থাকতো, একতলায় আওয়াজ হতো। ইভেন দোতলার যে বারান্দাটা ছিল সেই বারান্দার সামনে দিয়ে একটা গাছ গেছে, তো সেই গাছে এই ল্যান্ডলর্ড নিজে ওই মেয়েটাকে 1-2 দিন বসে থাকতে দেখেছে, এবং ওনার মেয়েরাও কিন্তু ওই মেয়েটির ছায়া দেখেছে বাড়িতে, বারান্দায়। এবং একতলা দিয়ে যাতায়াত করলেই সন্ধ্যের পর থেকে মেয়েটির গলার আওয়াজ পাওয়া যেত, মেয়েটা মাঝে মধ্যে গান করতো, সেই গানের আওয়াজ পাওয়া যেত। তো ওদের তো খুব সমস্যা হওয়া শুরু হয়। তো তখন ওরা কি করবে, ওরা একজন পুরোহিতকে ডাকে। সে পুরোহিতকে ডেকে সমস্ত কথা বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে, কি করা যেতে পারে। তো তিনি বলেন যে এটা তো হওয়ারই কথা, কারণ মেয়েটির তো আর মারা যাওয়ার বয়স হয়নি, ও অনেক দুঃখ কষ্ট পেয়ে মারা গেছে, তো আপনাদের একটা পুজো করতে হবে। তো সেই পুজো করানো হয়। পুজো করানোর পরে ওই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে আসে, এবং তখন ওই যে পূজারি আর কি, যে পুজো করেছিল, সে বলেছিল যে দেখুন, আমি সব কিছু করে দিয়ে গেলাম, কিন্তু মেয়েটির হয়তো এখনই মুক্তি হবে না। আর যেহেতু ওর একটা অকাল প্রয়াণ হয়েছে, ও নিজে থেকে চায়, ওর বাঁচার ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, ও কিন্তু আবার ফিরে আসতে পারে। তার জন্য আপনাদেরকে ঘরের প্রত্যেক দিন সন্ধেবেলা কর্পূর জ্বালাতে হবে, ধুনো দিতে হবে, ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোনো এঁটোকাটা রাখবেন না, বাইরে জামা জুতো না রাখাই ভালো, এরকম আর কি বলেছিল। তো সেই জন্যই ওই ল্যান্ডলর্ড কিন্তু হৈমন্তীকে বলেছিল বাইরে জামা জুতো না রাখতে, কারণ ও তো একটা ওই বয়সী মেয়ে, যার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, সে হয়তো হিট অফ দ্য মোমেন্টে নিজের এত বড় একটা চরম ক্ষতি করে ফেলেছে, কিন্তু করার পরে হয়তো সে বুঝতে পেরেছে যে জীবনটা তো অনেক সুন্দর ছিল, আমি চাইলে আরও অনেক কিছু করতে পারতাম, এই দুঃখটা থেকে বেরিয়ে ইজিলি আমি আসতে পারতাম। তো ফলে তার বারবার কিন্তু মানে এই বৃত্তে ফেরার একটা টেন্ডেন্সি তৈরি হবে, এবং সে যখন তার বয়সে আর একটা মেয়েকে দেখবে, তার খুব ইচ্ছে হবে যে আমিও তো এর মতো জীবনটা কাটাতে পারতাম। তো সেই জন্যই কিন্তু এই ল্যান্ডলর্ড বারবার ওকে এই কথাগুলো বলেছে এবং সাবধান করেছিল, বাট সামান্য একটা ভুলের জন্য এই বিষয়টা হয় এবং আবার ওই জিনিসটা ফিরে আসে। তো তখন ও বলে যে আমি তো একদম বুঝতে পারিনি, আর আপনিও আমাকে এই কথাগুলো বলেননি, একটা এরকম ভুল হয়ে গেছে। তো তখন বলে যে দেখো, তুমি কালকের দিনটা কোথাও বেরিও না, যে এমনি তো ওর পরীক্ষা ছিল না, বলছে আমি ঠাকুরমশাইকে খবর দেবো, কারণ ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে যদি সেই জিনিসটা আবার ফিরে আসে, সে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে ফিরে আসতে পারে, এবং সে তখন কিন্তু হয়তো করবে না কারোর ক্ষতি, কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। তো যেহেতু ওর পরের দিন পরীক্ষাও ছিল না, কিছু ছিল না, তো ওর পরের দিন ওই ঠাকুরমশাই আসে, এসে আবার যজ্ঞ করে, ও যজ্ঞে বসে, ওকে যজ্ঞের ফুল, তারপরে একটা বস্তু দেয়, বলে যে তুমি এটা কদিন রাখো, আর সুন্দর ভালো করে ঘর ফর শুদ্ধিকরণ করে দেয়। তো এরপরে ও ওই সেমিস্টার অবধি ওখানেই ছিল, তারপরে ওই বাড়িটা ছেড়ে দেয়, তারপর থেকে আর কখনো কোনো অসুবিধে হয়নি। কিন্তু ওই যে কদিনও ওই বাড়িতে ওইটা শোনার পরে ছিল, ওর প্রচণ্ড ভয় লাগতো, মানে হয়তো কিছু দেখতে পেতো না, তাও যেন মনে হতো অনেক কিছু দেখছে, অনেক কিছু ফিল করছে, এরকম স্বাভাবিক, এটা লাগারই কথা, ভয়, মানে ওর জায়গায় যে কেউ থাকলে তারই ভয় লাগতো। তো এটাই ছিল আজকের অনুষ্ঠান, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।